বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি ডাক্তার এস এম আসাদুজ্জামান জুয়েল আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। সুধীবৃন্দ, আপনাদের জন্য আমাদের নিয়মিত অনুষ্ঠান আপনার ডাক্তার শীর্ষক আলোচনা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। শোনার আমন্ত্রণ রইল। তো আজ আমাদের আমন্ত্রিত অতিথি সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজের নাক কান গলা হেডনেক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও বিশিষ্ট ইএনটি ও হেডনেক সার্জন সহযোগী অধ্যাপক ডাক্তার নুরুল হুদা নাইম স্যার। স্যার, আমাদের স্টুডিওতে আপনার আসার জন্য আমাদের মাল্টিমিডিয়ার পক্ষ থেকে, শ্রোতা দর্শকদের পক্ষ থেকে আপনাকে সালাম জানাচ্ছি, ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। স্যার, এবার সরাসরি প্রশ্নে চলে যাই। এখন তো প্রচণ্ড শীতে কাঁপছে সারা দেশ এবং এরই ধারাবাহিকতায় সিলেটের বিভাগ থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিভিন্ন রোগ শোকে জর্জরিত, শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত। তো আমরা জানি যে নাক কান গলার বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের যে সমস্ত প্রান্তিক যে সমস্ত চিকিৎসা কেন্দ্রগুলো আছে, যেমন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে আমাদের টার্সিয়ারি লেভেলের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে আপনি কাজ করেন, তো প্রায়ই বড় বড় চিকিৎসার জন্য দ্বারস্থ আপনাদের সামনে হতে হয়। তো এই ব্যাপারে এই শীতে নাক কান গলার প্রধান প্রধান রোগ সম্পর্কে কিছু বলুন। কী পরিমাণ রোগী ভর্তি হচ্ছে শিশু এবং বয়োবৃদ্ধ, আর এর প্রতিরোধী বা কি প্রতিকারী বা কি, এই সম্পর্কে যদি আপনি আমাদের কিছু বলুন। ধন্যবাদ আপনাকে, সিলেটের ডাক মাল্টিমিডিয়াকেও ধন্যবাদ এরকম একটা সুন্দর আয়োজনের জন্য। তো শীতকালে বিশেষ করে আমাদের গ্রামীণ অঞ্চলে যে সমস্ত মানুষ প্রান্তিক অঞ্চলে থাকেন বা ইভেন শহরেও, অর্থাৎ এই শীতে কিন্তু আমাদের নাক কান গলার সমস্যাটা অনেক বেশি বেড়ে যায়। জি স্যার। তো শীতের কারণে আমাদের অনেকের নাকে ঠান্ডা লেগে সর্দি পড়তে থাকে এবং গলা ব্যথা হয় এবং তার সাথে একটা কাশি হয়ে যায়। এবং এটাকে যখন আমরা খুব তাড়াতাড়ি চিকিৎসা না করি, তখন এই সর্দিটা নাকের পিছনের একটা কানেকশন টিউব দিয়ে কানের সাথে কিন্তু কমিউনিকেশন আছে, এবং এটা তখন কি হয় যে কানের পর্দার আড়ালে গিয়েই এই সর্দি জমে যায় এবং প্রচণ্ড ব্যথা নিয়ে বিশেষ করে শিশুরা এটাতে বেশি আক্রান্ত হয়। এটাকে আমরা বলি অ্যাকিউট সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া, অর্থাৎ কানের পর্দার আড়ালে এই সর্দিটা জমে কানের পর্দাকে ফাটানোর চেষ্টা করে এবং তখন প্রচণ্ড পেইন হয়। এরকম রোগী কিন্তু আমরা প্রায়শ পাচ্ছি। আর যারা গলা ব্যথার জন্য টনসিলাইটিস, যেটাকে আমরা বলি অ্যাকিউট টনসিলাইটিস, এই গলা ব্যথার জন্য অ্যাকিউট টনসিলাইটিসের রোগীরাও আসেন। সুতরাং এই ঠান্ডাজনিত কারণে কিন্তু আমাদের এই নাক কান গলার সমস্যাটা বেশি হচ্ছে, এবং এটা যাদের অ্যালার্জি আছে তাদের জন্য কিন্তু খুব ভয়ঙ্কর অবস্থা। এবং বিশেষ করে বাচ্চা, শিশু এবং বয়স্ক রোগী, ওনাদেরকে কিন্তু খুব সতর্কভাবে রাখতে হবে। আমি ফ্যামিলি মেম্বারদেরকে বলবো যে ওনাদেরকে যেন একটা আলাদাভাবে একটা যত্ন করা হয়, কোনো অবস্থায় যেন ঠান্ডা না লাগে সেই ব্যবস্থাতে যাইতে হবে। কোনো কারণে বাইরে যদি বের হতে হয় তাহলে পর্যাপ্ত পরিমাণের গরম কাপড় পরায় নিতে হবে যাতে ওনাদের কোনোভাবেই ঠান্ডা না লাগে। যদি কোনো কারণে ঠান্ডা লেগেই যায় তখন আমরা কি করব? তখন হোম রেমেডি বলতে আমরা যেটা বলি যে আপনাকে সর্দি হয়েছে, সর্দিটাকে আসলে প্রথমেই আমাদের খুব সহজ একটা পথ হচ্ছে আমরা নাকের একটা ড্রপ ব্যবহার করতে পারি। নাকের ড্রপটা বিভিন্ন নামে পাওয়া যায়, বাচ্চাদের এক স্ট্রেংথ, বড়োদের একটা স্ট্রেংথ। সেই নাকের ড্রপটা আপনি বাচ্চার জন্য হলে বাচ্চার জন্য আনবেন যে স্ট্রেংথে আছে, বড়োদের জন্য সেটা ইউজ করলে কিন্তু খুব তাড়াতাড়ি একদম ড্রামাটিক আমরা বলি এইখানে কিন্তু নাকটা ক্লিয়ার হয়ে যাবে। আর হলো একটা অ্যান্টিহিস্টামিন, যেটা সর্দি উৎপাদনকারী গ্ল্যান্ডকে বাধা দেয়। সুতরাং সেইখানে আমরা একটা অ্যান্টিহিস্টামিন খাওয়াইতে পারি। আর যেটা হলো যে গরম পানি খাওয়া, এটা কিন্তু খুব জরুরি একটা বিষয়। শীতকালে আমরা যাদের গলায় ঠান্ডা লাগার কারণে গলা ব্যথা হয়, তারা কিন্তু আমরা একটু গরম পানি অথবা একটু চা, লবঙ্গ, আদা, একটু মধু, এগুলা যদি আমরা হোম রেমেডিগুলো করি তাহলে কিন্তু অনেক সহজেই কিন্তু আমরা এটা থেকে রেমেডি পেতে পারি। এখন যাদের শ্বাসকষ্ট আছে বা অ্যালার্জি আছে তাদের জন্য এই ঠান্ডাটা পরিহার করা অত্যন্ত জরুরি। এবং ওনাদের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে ওনারা আগের থেকেই কিছু ঔষধ যেন ঘরে সংরক্ষণ করে রাখেন, যে কোনো কারণে ওনারা আক্রান্ত হলে যেন এটা ইউজ করা যায়। এবং আপনারা জানেন যে বিশেষ করে শীতকাল আসলে এই যে যারা শীতজনিত কারণে অথবা বার্ধক্যজনিত কারণে, অ্যাজমাজনিত কারণে যারা শ্বাসকষ্টে ভোগেন, তাদের কিন্তু এই স্প্রে এটা কিন্তু অভাব হয়ে যায়। অর্থাৎ ফার্মেসি খুঁজে অনেক সময় পাওয়া যায় না,
অনেকে এগুলো আগের থেকেই নিয়ে রেখে দেন। সুতরাং এটা কিন্তু একটু খুব গুরুত্বপূর্ণ। এবং আরেকটা বিষয় হলো শীতকাল যখন শুরু হয় প্রথমের দিকে, এখন তো আর শুরু না, এখন শেষের দিকে আমরা আছি, কিন্তু শুরুর দিকে একটা ব্যাপার আমাদের সবার ঘটে যে আমরা আগেকার মানে আগের বছরের শীতের কাপড়গুলো আমরা জমা করে রাখি এবং এগুলো পরবর্তীতে বের করি। এখানে কিন্তু ডাস্ট, মাইট এগুলা কিন্তু থাকে এবং এগুলা আমাদের এই অ্যালার্জিকে আরও বেশি বাড়ায় দেয়। এই ক্ষেত্রে আমি বলবো যে এই প্রিকশন আমাদেরকে নিতে হবে যে আমরা যেন আগের বছরের কাপড় যখন ইউজ করব ভালো মতো ধুয়ে গরমে দিয়ে এটাকে ছত্রাক মুক্ত করে, ডাস্ট মুক্ত করে বা রোদে শুকায় তারপর আমরা ইউজ করব, যাতে করে আমাদের এই মানে যে অ্যালার্জেন যেগুলা এটার মধ্যে থাকে সেটা যেন আমাদেরকে আক্রান্ত করতে না পারে। ধন্যবাদ স্যার আপনার সুন্দর বক্তব্যের জন্য। আপনি বললেন যে প্রান্তিক যে সমস্ত রোগী থেকে শুরু করে শিশু এবং বয়োবৃদ্ধ সবারই কী ধরনের সমস্যা হতে পারে। তবে সুধীবৃন্দ, স্যার যেটা বললেন সেটা হচ্ছে সচেতন হতে হবে, ঠান্ডার শুরু থেকেই সচেতন হতে হবে আমাদের সবাইকে। স্যার বললেন যারা শিশু বা বাচ্চা যারা আছেন, তাদের অভিভাবক যারা আছে, সে অভিভাবকদের প্রথম সচেতন হতে হবে এই জন্য যে যাতে বড় রকমের কোনো সমস্যায় না পড়তে হয়, যেমন নিউমোনিয়া পর্যন্ত হতে পারে। পরবর্তী পর্যায়ে হাসপাতালে যেতে হয়, অক্সিজেন দিতে হয় এবং দেখা যায় এনআইসিউ, পিআইসিউ এরকম বড় বড় যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে অনেক খরচ এর বেড়ে যেতে পারে। তাই স্যার যেটা বললেন যে প্রথম থেকে বাচ্চাদের গরম কাপড় পরাতে হবে যাতে প্রথম থেকে শীত মাথা, হাত, পা, শরীরে না লাগতে পারে। পাশাপাশি যদি সর্দি লেগেই থাকে তাহলে উনি পরামর্শ দিলেন যে নাকের একটা ড্রপ দিয়ে নাকের রাস্তাগুলো পরিষ্কার রাখতে হবে। এতেও যদি না হয়, দেখা যায় যে নাক দিয়ে পানি ঝরছে বা পানি পড়ছে, আমরা যেটাকে সর্দি বলি, পাতলা পানির মতো চলে আসছে, এটা প্রতিরোধের জন্য অ্যান্টিহিস্টামিন যেমন হিস্টাসিন আছে, বিভিন্ন ধরনের টোফেন আছে, অ্যালাট্রল আছে, বিভিন্ন কোম্পানির অ্যালসেট আছে, বিভিন্ন নামের বিভিন্ন কোম্পানি পাওয়া যায়, এটাকে অ্যান্টিহিস্টামিন আমরা বলে থাকি। এটা স্থানীয় বাজারেই মিলে, কাজে এগুলো কিনেও প্রয়োগ করা যেতে পারে। তবে স্যার যেটা বলছিলেন যে অ্যান্টিবায়োটিক দেওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে, কথায় কথায় অ্যান্টিবায়োটিকের ব্যবহার করা যাবে না। এরপরেও যদি দেখা যায় বাচ্চার শ্বাসকষ্ট বেশি হচ্ছে অথবা বুক দেবে যাচ্ছে, বুক উঁচু নিচু হচ্ছে, তাহলে সরাসরি টার্সিয়ারি লেভেলের হাসপাতালে, যেমন ইএনটি ডিপার্টমেন্ট আছে, নাক কান গলা এবং হেড নেক সার্জারি বিভাগ, এখানে অতি সত্বর টার্সিয়ারি শিশু বিভাগে অথবা শিশু বিভাগে আসতে হবে। এখানে একটা বিষয় আমি একটু এড করি, একটু এড করা ভালো, যেটা যে আমাদের কিন্তু এখনকার বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে আমরা যে বাসা বাড়িতে থাকি সেখানে কিন্তু আসলে খুব আলো বাতাস অনেক সময় অনেক বাসাতে আমরা পাই না, কম পাই অনেক ক্ষেত্রে। সেই ক্ষেত্রে এই ঠান্ডাজনিত কারণে যারা ভোগেন, আমি বলবো যে কোনো কারণে এরকম ঠান্ডা, সর্দি বা কাশি হয়ে গেলে প্রত্যেক দিন অন্তত 1-1.5 ঘন্টা যদি উনি মানে একটা রোদের মধ্যে থাকতে পারেন, তাহলে কিন্তু ওনার রেমেডিটা খুব তাড়াতাড়ি হয়। সুতরাং আমরা এই যে ন্যাচারাল যে মানে রুদ্র যেটা আছে সেটা যেন আমরা নেওয়ার চেষ্টা করি। প্রয়োজনে ছাদে যাই অথবা খোলা মাঠে যাই, উঠানে যাই, একটু মানে আমাদের এই শরীরটাকে গরম করে রোদ দিয়ে, শীতের এই যে কোমল রোদ সেটা কিন্তু একটা মানে ওষুধের মতো কাজ করে। এবং আমরা তো সবাই আরও জানি যে এই রোদটা আমাদের আরও প্রয়োজন শরীরে ভিটামিন ডি তৈরি করার জন্য। সুতরাং এর সাথে আমাদের ভিটামিন ডিও হচ্ছে, আবার আমাদের এই যে প্রতিরোধ ক্ষমতা বাড়তেছে এবং সর্দিও কিন্তু অনেক সময় শুকায় যায়। ব্যাপারটা ঠিক মানে এরকমই দেখতে হবে। সুতরাং ঠান্ডাজনিত কারণে যদি আপনারা কেউ আক্রান্ত হন, অবশ্যই আপনি একটা রোদে মানে নিজেকে কিছু সময় রোদে যাওয়ার ব্যবস্থা করবেন, তাহলে আপনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। সুধীবৃন্দ, খালি ওষুধেই যে রোগ সারে তা নয়, আমরা বলি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এবং প্রিভেন্ট করতে হবে। প্রিভেন্ট করতে গেলে আমাদের যে জিনিসটা করতে হবে, স্যার আরও বললেন যে বয়সীদের জন্য যাদের শ্বাসকষ্টজনিত রোগ আছে, আমরা যেটা অ্যাজমা বলি বা হাঁপানি বলি, আমাদের আঞ্চলিক ভাষায় হাঁপানি বলে থাকি, তো এই হাঁপানিজনিত যাদের রোগ আগেও ছিল তাদের জন্য ঔষধ কিন্তু জমা রাখতে হবে। স্যার বললেন যেটা প্রয়োজন ঠান্ডার সময় এটা বাড়ে, কাজেই চাইলেই তো রাতের বেলা কেনা সম্ভব না, কাজে এই আমাদের জমাকৃত ওষুধ থেকেই আমরা প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু করতে পারি। পরবর্তী পর্যায়ে বেশি হলে তার জন্য চিকিৎসা রয়েছে। আর যেটা বলা হলো যে আমাদের অধিকাংশ পরিবারেরই একটা অভ্যাস রয়ে গেছে, ঠান্ডা প্রতিরোধ করার জন্য আমাদের যে সমস্ত কাপড় চোপড় রাখা হয় সেটা ঠান্ডার আগে আবার খোলা হয়। সেই ঠান্ডার যে সংরক্ষণ থেকে বের করেই সরাসরি পড়া ঠিক হবে না, কারণ তাই অ্যালার্জেন জমে, মাইট জমে এবং বিভিন্ন রকমের জীবাণু ওখানে বাসা বাঁধতে পারে, ধুলাবালি জমে থাকে। এটা পরিহারের জন্য
আমাদের এটা রোদে শুকাতে হবে, এটা ধুতে হবে, ধুয়ে তারপরে ব্যবহার করতে হবে। তাহলে আমরা অনেকটা দেখা যায় ঔষধের পরিবর্তে আমাদের সচেতনতার জন্যই অনেক এই অসুখ থেকে মুক্তি পাবো। তো সবাইকে আমরা শোনার আমন্ত্রণ আবারও জানাচ্ছি। পরের প্রশ্নে আমরা যাব। আপনাদের শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি স্যার। এর পরের প্রশ্নে আমরা যেতে চাই, সেটা হচ্ছে প্রায় শোনা যায় যেহেতু বাংলাদেশের মধ্যে প্রবাসী অধ্যুষিত এলাকা সিলেট বিভাগ, তো বিভিন্ন দেশে তারা থাকার পরে ঠান্ডাজনিত যে সমস্ত রোগশোক এরা নিয়ে দেশে আসেন, পাশাপাশি দেশের মানুষও যেহেতু এই অঞ্চলে ঠান্ডা বেশি, উত্তর অঞ্চলে যেমন আছে, রাজশাহীতে আছে, তারপরে চাঁপাইনবাবগঞ্জ আমরা বলে থাকি সেখানে আছে, পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং রংপুর এলাকাতে হয়। পাশাপাশি একই ধরনের ঠান্ডাজনিত যে রোগশোকের প্রভাব বেশি হয় সিলেট বিভাগেও। কিন্তু সিলেটিদের আর্থিক অবস্থা যেহেতু ভালো, প্রায়ই দেখা যায় মনে করে যে নাক কান গলার সমস্যা নিয়ে আমরা দেশে কেন চিকিৎসা করব, ঢাকাও যাওয়ার দরকার নেই, সিলেটে থাকার দরকার নেই, পার্শ্ববর্তী দেশগুলোতে এদের একটু চলাচল বেশি, যোগাযোগ বেশি যেতে। আপনি কি মনে করেন যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ আপনাদের ইএনটি এবং হেড নেক সার্জারি বিভাগ এই বিদেশ আন্তর্জাতিক মানের চিকিৎসা দিয়ে এই বহির্গমন থেকে এদেরকে প্রতিরোধ করা বা তাদের ওই বিদেশ গমন থেকে রক্ষা করা সম্ভব, যাতে করে দেশের রেমিটেন্সটা দেশেই থাকে? আপনি কি মনে করেন এই ব্যাপারে আপনার মতামত বলুন। অনেক সুন্দর প্রশ্ন। আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কোনো অবস্থাতেই কিন্তু মানে খারাপ নয়, এবং চিকিৎসক যারা আছেন, বিশেষজ্ঞ চিকিৎসক, আমি মনে করি ওনারা অনেক ভালো চিকিৎসা দিতে পারবেন এবং পারেন। শুধু আমাদের এই যে আয়োজন বা আমাদের যে ব্যবস্থাপনা, এটাকে যদি আমরা একটু আরো আধুনিক করতে পারি, আরো মডার্নাইজ করতে পারি, তাহলে কোনো রোগীর আমার মনে হয় যে বিদেশে যাওয়ার প্রয়োজন নাই। এবং কোনো ক্ষেত্রে যদি একান্ত যেতে হয়, তাহলে একটা বোর্ড করে, যেটা আমাদের সিস্টেম আছে, বোর্ড করে হয়তো আমরা সেইখানে যে লজিস্টিক সাপোর্টের অভাবে আমরা এই কাজটা করতে পারছি না, এই জন্য হয়তো তাকে আমরা বিদেশে পাঠানো লাগতে পারে। আদারওয়াইজ আমাদের দেশে কিন্তু অনেক ভালো ভালো ডাক্তার আছেন, সব ফ্যাসিলিটিসও অ্যাভেলেবল আছে। হয়তোবা এই ফ্যাসিলিটিসটা এত বড় একটা পপুলেশনকে কাভার করার মতো অবস্থা নাই, সেই ক্ষেত্রে হয়তো আমরা একটু পিছিয়ে পড়েছি। আমি সরকারকে অনুরোধ করব আমরা যেন এই দিকে নজর দিই, আমরা যেন স্পেশালাইজ হসপিটাল আরও বেশি বেশি করে তৈরি করি প্রাইভেট এবং গভর্নমেন্ট পার্টনারশিপের মাধ্যমে, এবং বিদেশে যাওয়াকে অবশ্যই আমরা সীমিত করব কোনো না কোনোভাবে। এবং প্রয়োজনে আমাদের ডাক্তারদেরকে আমরা বিদেশে পাঠিয়ে হোক অথবা বিদেশের ডাক্তার এনে আমরা এখানে প্রশিক্ষণ করে আমাদের এই মানুষদেরকে যদি আমরা এখানে চিকিৎসা সেবা দিতে পারি, এবং তাহলে অবশ্যই আমাদের দেশের জন্য মঙ্গল, আমাদের সাধারণ মানুষের জন্য মঙ্গল। কারণ এর মাধ্যমে আমরা যখন এই ফ্যাসিলিটিসগুলো এস্টাবলিশ করে ফেলতে পারবো, তখন জনগণও কিন্তু এর একটা উপকার পাবে। অবশ্যই বিদেশ যাওয়াটাকে আমাদের যেটা আমরা বলবো যে বিদেশ যাওয়াকে আমরা কি উৎসাহিত করব না, নিরুৎসাহিত করা উচিত। এবং আমাদের দেশে কিন্তু সব ফ্যাসিলিটিস আছে, আমরা কিন্তু সেই ফ্যাসিলিটিস এবং সেই চিকিৎসা দিতে পারি ইনশাআল্লাহ, এবং সেটা সিলেটে সম্ভব। স্যার সিলেটেও সম্ভব। থ্যাংক ইউ স্যার। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা স্যারের বক্তব্য শুনলেন যে কথায় কথায় পাশের দেশে যাব, বিদেশে যাব, আরো উন্নত দেশে যাব, এটা বলা যাবে না। এতে আমাদের সয় সম্পদ নষ্ট হয়, আর্থিক ক্ষতি হয়। তাহলে স্যার যেটা বললেন, আমাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ইএনটি সার্জারি হেড নেক সার্জারি বিভাগেই এটা যে এই চিকিৎসার ব্যবস্থা রয়ে গেছে। কাজেই কোনো সমস্যা হলে আপনারা যদি স্থানীয় পর্যায়ে চিকিৎসা না পান, তাহলে সরাসরি চলে আসবেন। আর এখানে সার্জারি থেকে শুরু করে এখানে মেডিসিনাল যে ট্রিটমেন্টগুলো আছে, চিকিৎসা, এটাও দেওয়া হয়ে থাকে। শুধু দর্শক মণ্ডলী, আমরা তাই বলছি যে শুধু চিকিৎসকদের দ্বারাই এটা সম্ভব হবে না, এটা সরকার মহোদয়েরও সহযোগিতার প্রয়োজন আছে। কাজে আমাদের আন্তর্জাতিক মানের চিকিৎসক রয়ে গেছে, সেটা আমাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজও আছেন, অন্যান্য প্রাইভেট মেডিকেল কলেজে যারা আমাদের মেডিকেল কলেজ থেকে রিটায়ারমেন্টের পরে যোগদান করেছেন, অথবা যারা প্রথম থেকে যোগদান করেছেন, চিকিৎসা দিচ্ছেন, তাদের দ্বারাই এই সিলেট বিভাগেই নাক কান গলা হেড নেক সার্জারি ব্যবস্থা রয়েছে। আপনারা আমাদের এই ওসমানী মেডিকেল হাসপাতালে যোগাযোগ করলেই এর সুযোগটা আপনারা পাবেন। সুধীবৃন্দ, পরের প্রশ্নে আমরা যেতে চাই। স্যার, আমরা জানি অনেকের গলা ব্যথা হয়, অনেকেরই ধারণা, লেইম্যান যারা, যে গলা ব্যথা হওয়া মানে টনসিলাইটিস, গলা ব্যথা হওয়া মানেই কোনো একটা ক্যান্সার। তো এই যে ধারণাটা, আবার দেখা যায় যে টনসিলাইটিস অর্থাৎ আমাদের যে গলার মাঝখানে যে গ্ল্যান্ড আছে, সেটা ইনফেকশনে বা প্রদাহ হয়ে, ইনফ্লেমেশন হয়ে এটা বড় হয়ে যাওয়ার কারণে করতে পারে।
অথবা দেখা যায় কোনো ট্রমার কারণে হতে পারে, কিন্তু মানুষের ধারণা নিশ্চয়ই এখানে কোনো ক্যান্সার জাতীয় কোনো কিছু বাসা বেঁধেছে। এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি, এর ট্রিটমেন্ট সম্পর্কে আপনি কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে ক্যান্সারের একটা লক্ষণের মধ্যে কিন্তু গলা ব্যথা আছে, কিন্তু গলা ব্যথা মানেই ক্যান্সার না, এবং অনেক ক্যান্সার কিন্তু কোনো সিমটমস প্রাথমিক পর্যায়ে প্রডিউস করে না। জি স্যার। তো সেই হিসাবে আমরা যেটা বলি যে একদম প্রথম থেকে যদি হঠাৎ করে কোনো গলা ব্যথা হয় তাহলে সেটা অ্যাকিউট কন্ডিশন, সেটা হয়তো অবশ্যই ক্যান্সার না। জি স্যার। অবশ্যই ক্যান্সার না। ক্যান্সারের এই সিমটমগুলো কিন্তু ধীরে ধীরে পাওয়া যায়, এবং দেখা যাচ্ছে যে কারো যদি কোনো কারণে গলা ব্যথা হয়, খাওয়ার সময় ব্যথা হয়, ঢোক গিলার সময় ব্যথা হয়, এবং মানে এক সাইডে ব্যথা হয়, তাইলে বুঝতে হবে সেটা আপনার একটু ক্যান্সারের লক্ষণ আসছে। এবং একই সাথে ওই সাইডের কানে ব্যথা করবে। যদি এমন লক্ষণ পাওয়া যায় যে ওনার ঢোক গিলার সময় কাটা কাটা ভাব করছে ডান দিকে, আবার ডান দিকে কানেও ব্যথা করছে, তা এবং বয়সটা যদি 40-এর উপরে হয়, তাহলে কিন্তু আপনি প্রুভ করার আগ পর্যন্ত এটা ধরে নিতে হবে এটা ক্যান্সারের ব্যথা। সুতরাং আমরা এই সব রোগীদেরকে পরামর্শ দিব যে আপনারা অবশ্যই নাক কান গলা বিভাগের ডাক্তারের সাথে দেখা করবেন। আমরা পরীক্ষা করব বাইরে, এবং গলার ভিতরেও আমরা ক্যামেরা দিয়ে দেখব, দেখে কোথাও কোনো আলসারেশন অথবা কোনো ফুলা গুটি থাকলে আমরা তখন সেখান থেকে ক্যান্সার আছে কিনা ডায়াগনোসিস করতে পারবো। তো আমি দর্শকদের উদ্দেশ্যে যেটা বলবো যে আপনার গলা ব্যথা যদি ঠান্ডাজনিত কারণে হয়, টনসিলাইটিস আপনি মনে করেন অথবা ফেরিনজাইটিস মনে করেন, সেই ক্ষেত্রে আপনি হোম রেমেডি আমরা যেটা বললাম 2 দিন আপনি ব্যবহার করবেন। এই 2 দিনেও যদি না কমে 3 দিন পর্যন্ত আপনার এটা কন্টিনিউ করে অবশ্যই 3 দিনের পরে আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন। ধন্যবাদ স্যার। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, স্যার যেটা বললেন গলা ব্যথা মানেই যে ক্যান্সার তা না, গলা ব্যথা মানেই টনসিলাইটিস তা না। অনেক কারণে হতে পারে, ফ্যারিনজাইটিস, ল্যারিনজাইটিস, অনেক কারণে হতে, আঘাতের জনিত কারণেও হতে পারে, ঠান্ডা খাবারের কারণেও হতে পারে, বাইরে ঠান্ডা, গলায় মাফলার ব্যবহার করেন নেই বা প্রতিরোধ ব্যবস্থা ঠান্ডার ব্যবহার করেন নেই, সেই কারণেও হতে পারে। তো যাই হোক না কেন, স্যার বললেন যে আমরা হোম রেমেডি, যেটা গরম পানির মধ্যে লবণ দিয়ে গার্গলিং করা, গড়গড়া করা, অথবা দেখা যায় আগে বলছেন স্যার যেটা লেবু চা অথবা আদা মিশিয়ে খাওয়া, অথবা তুলসী পাতার রস মিশিয়ে খাওয়া, এই যে ইয়েগুলো বলছেন, বা এর সাথে মধু মিশিয়ে খাওয়া, এতেও রেমেডি হতে পারে। 2 দিনে যদি ভালো হয় তো ভালো, না হলে 3য় দিন আমাদের ইএনটি বিভাগ এবং হেডনেক সার্জারি বিভাগের যে সার্জন স্যাররা আছেন বা চিকিৎসক আছেন তাদের শরণাপন্ন হতে হবে। পরবর্তী পর্যায়ে তারা এইগুলো পর্যায়ক্রমিকভাবে আমাদের গলার বাইরের অংশ পরীক্ষা করবেন, ভেতরের অংশ যন্ত্র দিয়ে পরীক্ষা করে, অত্যাধুনিক যন্ত্র আমাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে, তার মাধ্যমে গলা পরীক্ষা করে, বা আমাদের অনেকের চেম্বারে রয়েছে, আজকাল অনেক চেম্বারে এই সমস্ত যন্ত্রপাতি রয়ে যায়। কাজেই এই বিভাগের নাক কান গলা বিভাগের স্যারদের চেম্বারের গিয়েও এর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সঠিক রোগ নির্ণয়ের মধ্যে আমরা সেবা পেতে পারি। ধন্যবাদ সবাইকে। সুধীমণ্ডলী, আমরা পরের প্রশ্নে যেতে চাই যে স্যার, অধিকাংশ রোগী দেখা যায় মাথা ব্যথা প্রচণ্ড রকমের হয়, নানা কারণে হয়ে থাকে, আপনি জানেন, আমরাও জানি, সাধারণ জনগণ, কিন্তু কারণ সঠিক কোনটা আমরা বুঝতে পারি না। রোগী মাথা ব্যথা হলেই মনে করে এটা মাথার ডাক্তার। এখন মাথাটা মানে ব্রেনের ডাক্তার বিভিন্নভাবে আছে, নিউরোসার্জন, নিউরোলজিস্ট, তারপর সাইকিয়াট্রি প্রফেসর থেকে শুরু করে মেডিকেল অফিসার পর্যন্ত আছেন। এরা ব্রেন, কেউ অপারেশন করেন, কেউ ওষুধ দেন, কেউ দেখা যায় যে তার সাইকিয়াট্রিক প্রবলেম আছে, সেইগুলোতে যান, প্রথমেই ওখানে চলে যান। অথচ দেখা যায় যে সাইনোসাইটিস অথবা মাইগ্রেন, এটার জন্য আপনারাই প্রথম ধাপের মানুষ, কিন্তু অনেকেরই ধারণা মাথা ব্যথা মানে মাথার ডাক্তারের কাছে যেতে পারে। এই মাথা ব্যথার জন্য প্রথমে কাদের কাছে প্রাথমিক পর্যায়ে যাওয়া উচিত বলে আপনি মনে করেন? এই ব্যাপারে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলেন। আপনি ঠিকই বলেছেন যে মাথা ব্যথার আসলে হাজারো কারণ আছে। নাকের কারণে হতে পারে, চোখের কারণে হতে পারে, ব্রেনের কারণে হতে পারে, গলায় যে আমাদের মানে হাড় থেকে যে ব্লাড যাচ্ছে, এই রক্তনালীতেও কোনো কোনো কারণে সমস্যা হইলেও হইতে পারে। তো আমরা যেটা রোগীদেরকে বলবো যে প্রাথমিক পর্যায়ে যদি আপনার নাক কান গলার কারণে মাথা ব্যথা হয়, তাহলে আপনার অবশ্যই নাক বন্ধ থাকবে, আপনি হয়তো শ্বাস নিতে একটু কষ্ট পেতে পারেন, এরকম যদি সিমটমস থাকে আপনার যে নাক বন্ধ এবং মাথা ব্যথার সাথে আছে, তাহলে অবশ্যই প্রথমে একজন ইএনটি বিশেষজ্ঞ ডাক্তার দেখানো উচিত। এবং যদি আরেকটা ব্যাপার হলো যে প্রেশারের কারণে হইতে পারে, টেনশনের কারণে হইতে পারে, অনেকগুলো কারণ আছে। যদি চোখে দেখতে অসুবিধা হয় তাহলে চোখের ডাক্তারের কাছে যাওয়া উচিত, কারণ চোখের দেখার সমস্যা থাকলেও কিন্তু আমরা অনেক সময় মাথা ব্যথার
প্রেজেন্টেশন থাকতে পারে। তো এই মাথা ব্যথার কারণের মধ্যে আপনার অ্যাসোসিয়েটেড যে বিষয়টা আছে সেটাকে আগে আসলে একটু ধরে নিলে ভালো হয়, যে আমার চোখের সমস্যা, নাকের সমস্যা, গলার সমস্যা, অথবা কোথাও কোনো গলার মধ্যে কোনো চাকা হয়ে গেল কিনা, এগুলোর কারণে যদি হয় যে প্রেসারে আমার ব্লাড সার্কুলেশন কমে যাচ্ছে, তখন অবশ্যই নাক কান গলা মানে চক্ষু বিশেষজ্ঞ, এবং এগুলো যদি না থাকে তখন আপনি আসলে প্রথমে মেডিসিন বিশেষজ্ঞ একটু দেখানো দরকার। ওনারা যদি রেফার করেন পরবর্তীতে, সেই ক্ষেত্রে তখন আসলে নিউরোসার্জন বলেন বা নিউরোমেডিসিনে সে আগেও যেতে পারে। সুতরাং আসলে আমাদের এই ডাক্তার নির্বাচন করা কিন্তু অনেক সময় একটা কঠিন হয়ে যায়, কার কাছে যাব। আর এখন তো আরেকটা বড় বিষয় হচ্ছে, আমি একটু বলেই ফেলি, সেটা হচ্ছে যে আমরা এই ইউটিউব বা অনলাইনের কল্যাণে আমরা মনে করি যে অনেকে অনেক ভালো ভালো ডাক্তার, কিন্তু গিয়ে হয়তো দেখা যাচ্ছে যে এরকম কিন্তু না। এই ক্ষেত্রে এখন আসলে জনগণ তো একটু বায়াসড, ওনারা বিভ্রান্ত হয়ে গিয়েছেন বা হয়ে যান অনেক সময়। তো সেই ক্ষেত্রে আসলে আমরা বলবো যে এখন যেহেতু আমরা অনেক সহজে ইনফরমেশনগুলো পেয়ে যাইতে পারি, তো প্রথমে আমরা মানে রুগীরা নিজেরা একটু মানে আমার সমস্যাগুলোকে একটু অ্যানালাইসিস করব, তারপরে কোন ডাক্তারের কাছে যাওয়া যায় সেটা আমরা দেখবো অবশ্যই। থ্যাংক ইউ স্যার, আপনাকে সুন্দর বক্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি। সুধীবৃন্দ, স্যার যেটা বললেন, মাথা ব্যথা আমাদের দেশের 95-96% লোকেরই হয়, নানা কারণে হয়, টেনশন জনিত কারণে হয়। স্যার যেটা রোগগুলোর কথা বললেন নানা কারণে হয়ে থাকে। তো স্যারের বিভাগীয় সমস্যার ক্ষেত্রে বললেন নাক বন্ধ যদি হয়ে যায় এবং গলায় চাকা থাকে তখন যদি মাথা ব্যথা হয়, অথবা দেখা যায় যে কোনো জায়গায় কোনো ফুলা আছে, বাইরে থেকে ফুলা নাক কান গলার অংশে আছে, সেই ক্ষেত্রে নাক কান গলা বিভাগে প্রথমেই শরণাপন্ন হওয়া উচিত। তারপরে তারা দেখে বলবেন যে না, নির্ধারিত কোনো ইনভেস্টিগেশনের মাধ্যমে না আমার বিভাগে না, তখন ওনারাই বলবেন অনেকের যে না আপনি চোখের সমস্যা বলছেন, তার চক্ষু বিশেষজ্ঞ দেখান, তার কাছে যেতে হবে পর্যায়ক্রমিকভাবে। এই ইনভেস্টিগেশনগুলো করার পরে বা পরীক্ষা নিরীক্ষা করার পরে স্যাররা তখন পাঠাবেন যে না ঠিক আছে, একজন মেডিসিন বিশেষজ্ঞ শরণাপন্ন হওয়া দরকার। মেডিসিন বিশেষজ্ঞ তিনি যাচাই বাছাই রোগীর অবস্থা দেখে পরীক্ষা নিরীক্ষা করে বলবেন যে না, মেডিসিনের কোন এটা রোগ না, এটা নিউরোলজিস্টের প্রয়োজন, অথবা নিউরোলজিস্ট তখন বলবেন না আমাদের দ্বারা সম্ভব নিউরোসার্জন, এটা অপারেশনের ব্যাপার আছে। তো এই পর্যায়গুলো আমাদের নিজেদেরকে চিন্তা করতে হবে, অর্থাৎ রোগীদেরকে নিজেরা বসে, পরিবারের লোকজন বসে কি কারণে মাথা ব্যথা হচ্ছে এটা কারণ নির্ণয় প্রাথমিকভাবে নিজেরাই করে, তারপরে নিজেরা বুঝে বিভ্রান্ত না হয়ে, কারো কথায় বিভ্রান্ত না হয়ে বা উদ্বুদ্ধ না হয়ে নিজেরা চিন্তা ভাবনা করে সংশ্লিষ্ট চিকিৎসকের শরণাপন্ন হতে। স্যার, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। এবার আপনার কাছে শেষ প্রশ্ন, সেটা হচ্ছে ককলিয়ার ইমপ্ল্যান্ট নিয়ে অনেক কথাবার্তা হয় দেশে, এবং এইটি নিয়ে দেখা যায় যে এটা আমাদের আন্তর্জাতিক মানের একটা ডিভাইস থাকে এখানে। আমাদের দেশে সত্যিকারে আমরা ভাগ্যবানই বলবো যে আপনাদের মতো যে সমস্ত বিশেষজ্ঞ জন আছেন এই ককলিয়ার রিলেটেড অভিজ্ঞতা সম্পন্ন, তো কাজে এই জন্য আমরা এই যন্ত্রপাতিগুলো দেশে আনতে পেরেছি। তা আগে শুনতাম যে ঢাকা মেডিকেল কলেজ এবং আরও 2-1টা মেডিকেল কলেজ কেন্দ্রীয়ভাবে এটা পরিচালনা করত, বা বিএসএমইউতে পরিচালনা করা হতো। এখন অনেক কষ্টসৃষ্ট করে আপনি যেহেতু এই ককলিয়ার ইমপ্ল্যান্ট বিভাগের প্রজেক্ট ডিরেক্টর এখনও আছেন, এবং শুরু থেকে এইটা নিয়ে অনেক তদবিরের ব্যাপারে আপনি ছিলেন, তো জিনিসটা কি, আমাদের ককলিয়ার ইমপ্ল্যান্টটা কি, কিভাবে কাজ করে, এবং এর বর্তমান অবস্থা কি, কারা এর জন্য, কোন রোগী বাছাই করা প্রয়োজন, কত বয়সী এবং কিভাবে কাজ করে, এই বিস্তারিতভাবে ব্যাখ্যা না দিয়ে আপনি সংক্ষিপ্ত যদি একটু বলেন যে ককলিয়ার ইমপ্ল্যান্টটা কি, কিভাবে কাজ করে, কারা এর সেবা নিতে পারে। তো এই ব্যাপারে কিছু। ধন্যবাদ আপনাকে। অনেকগুলো প্রশ্ন, তো আমরা খুব সংক্ষেপে যদি এটা বলি যে জন্মবধির শিশু যারা জন্মগতভাবে কানে শুনে না, তারা কথাও বলতে পারে না, তাদেরকে কথা বলানো শেখানোর জন্য একটা ইলেকট্রোমেডিক্যাল ডিভাইস, যেটাকে আমরা ককলিয়ার ইমপ্লান্ট নাম দিয়েছি, সেই ডিভাইসটা আমরা কানের পিছনে একটা অংশ একদম চামড়ার নিচে ফিট করে দেই, আরেকটা বাইরের অংশ থাকে, যেটা আমরা 1 মাস পরে লাগিয়ে দিই। তো বেসিক কথা যদি আমরা বলি যে শব্দ শোনার জন্য আমাদের কানের যে ফাংশন, যেটা শব্দ শোনা এবং ভারসাম্য রক্ষা করা, এই শব্দ শোনার ক্ষেত্রে যে একটা আমাদের শব্দের যে ভাইব্রেশনটা আছে সেটা কান সংগ্রহ করে মধ্যকর্ণে দেয়, মধ্যকর্ণ সেটাকে অন্তকর্ণ দেয়,
অন্তঃকর্ণের মধ্যে কক্লিয়া নামে একটা মানে পার্ট থাকে, সেই পার্টটাই কিন্তু শোনার জন্য দায়ী। তো কক্লিয়া আসলে কি করে? শব্দের ভাইব্রেশনটাকে কক্লিয়া ইলেকট্রিক্যাল ইম্পালসে পরিণত করে এবং সেটা তখন নার্ভ দিয়ে ব্রেইনে যায়, আমরা সিগন্যাল পাই, কথা শুনি। তাহলে বেসিক কথা হচ্ছে শব্দের ভাইব্রেশনটা কক্লিয়াতে গিয়ে ইলেকট্রিক্যাল ইম্পালস হয়, এই ইলেকট্রিক্যাল ইম্পালস আমাদের প্রয়োজন, সেটাই নার্ভ দিয়ে ব্রেইনে যায়, আমরা শুনি। এখন যে সমস্ত বাচ্চা জন্মবধির অর্থাৎ তাদের কক্লিয়াটা ডেভেলপ করে নাই, কক্লিয়া অকার্যকর, সেই ক্ষেত্রে আমরা এই ইলেকট্রিক্যাল ইম্পালসটা যন্ত্র দিয়ে তৈরি করে ফেলি। বাইরের অংশটা শব্দটাকে কালেকশন করে এবং এটাকে প্রসেস করে, ভিতরে অংশতে আরেকটা অংশ আছে, সে পাঠিয়ে দেয় ইলেকট্রোডের মাধ্যমে একদম কক্লিয়া নার্ভ পর্যন্ত। অর্থাৎ আমাদের শব্দ শোনার জন্য দরকার ইলেকট্রিক্যাল ইম্পালস, এবং এই ইলেকট্রিক্যাল ইম্পালসটা আমরা যন্ত্র দিয়ে করে নার্ভকে পাঠিয়ে দেই ব্রেইনের মাধ্যমে। এই ক্ষেত্রে এইভাবে আমরা শুনি। সুতরাং এই যে কক্লিয়াটা শুধু জন্মবধিরদের জন্য এমন কিন্তু না, এটা বয়স্ক রোগী যারা বয়সের ভারে অনেক সময় কানে কম শুনে অনেক মানুষ আছেন, এবং দেখা যাচ্ছে যে যারা মানে অ্যাডাল্ট রোগী যারা কথা বলতে পারতেন, কোনো কারণে অর্থাৎ কোনো রোগ হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো কারণে ওনার কানের অথবা মামস হয়েছে, হয়ও কিন্তু কান ড্যামেজ হয়ে যেতে পারে। এরকম ক্ষেত্রে যদি কেউ কানে কম শুনেন, মানে ওনার বয়স যে কোনো বয়স হোক, কথা বলতে পারেন কিন্তু কোনো কারণে তার কানের শোনাটা নষ্ট হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই কক্লিয়ার ইমপ্লান্টটা দিতে পারি। সুতরাং কক্লিয়ার ইমপ্লান্ট যে কোনো বয়সে করা যায়, একটা কথা। আরেকটা কথা হলো জন্মবধির শিশুদের জন্য 5 বছরের নিচে এটাকে ইমপ্লান্টটা করলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। 5 বছর পার হয়ে গেলে অনেক সময় আর সেই ক্ষেত্রে আমরা ভালো ফলাফল পাই না, আমরা অপারেশন করি না। সুতরাং যাদের বাচ্চা 5 বছরের নিচের বাচ্চা কথা বলছে না, তাকে অবশ্যই আমাদের একজন ইএনটি ডাক্তারের পরামর্শ নেন, কিছু পরীক্ষা আছে সেটা করান। যদি তার কানে কম শোনা থাকে, যেটা কক্লিয়ার ইমপ্লান্ট ডিভাইসটা দিলে সে শুনতে পারবে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজে। আপনি যেটা বলেছেন যে শুরু থেকে কক্লিয়ার ইমপ্লান্টের প্রকল্প পরিচালক হিসেবে আমি ছিলাম, ডক্টর নুরুল হুদা নাইম, কিন্তু ব্যাপারটা হলো যে কোনো জিনিস শুরু সময় অনেক কষ্ট থাকে, অনেক কষ্ট থাকে, এবং এটা আসলে বিশেষ করে আমাদের জন্য একটা স্বপ্ন যাত্রা ছিল। মানে এই একটা সফিস্টিকেটেড একটা অপারেশন। তো সেই অপারেশনের জন্য আপনারা জেনে খুশি হবেন যে আমার সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজে আমরা এখন 5 জন বিশেষজ্ঞ ডাক্তার আছি যারা এই প্রতিস্থাপন আমরা করতে পারি, এবং আমরা ইতিমধ্যে 93তমকে মানে কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারিটা আমি গত দিন অর্থাৎ গত বুধবারে আমি করেছি 93তম কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারি। এবং এইখানে যেটা হলো যে আমাদের এই কক্লিয়ার ইমপ্লান্ট করার পরে আমাদের বাচ্চাগুলোকে অডিও ভার্বাল থেরাপি নামে একটা থেরাপি দিতে হয়। অর্থাৎ এটা ডিভাইসটা লাগাইলে কিন্তু সে কথা বলতে পারবে, ব্যাপারটা এরকম না। এই ভুল ধারণা থেকে আমি মানে আমাদের জনসাধারণকে বলতে চাই যে আপনি এটা অপারেশন করাইলে কিন্তু এখানে হচ্ছে না, ওকে পরবর্তীতে ট্রেনিং দিতে হবে, অডিও ভার্বাল থেরাপি দিতে হবে, এবং এই থেরাপিটা কমপক্ষে 1 বছর পর্যন্ত বিভিন্ন সময়ে আসতে হবে। আমরা অ্যাটাচ থাকবো, এবং আমাদের যে প্রথম যে অপারেশন হয়েছে সেই থেকে শুরু করে অনেক বাচ্চা এখন স্কুলে যাচ্ছে, বিভিন্ন কাজকর্মে যারা অ্যাডাল্ট যে কয়েকজনের আমরা করেছি তারা তাদের কাজকর্ম করতে পারছে, বিভিন্ন পেশায় ওনারা কাজ করছেন। এবং এই যে আমাদের যে প্রথম বাচ্চাটার যদি আমরা কথা বলি, সে কি সুন্দর ছড়া বলছে, আপনারা দেখেন যে সে কথা শুনতো না, বলতে পারতো না, এই বাচ্চা কি সুন্দর ছড়া বলছে। এখন একটা ছড়া বলো। আতা গাছে তুতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ। যে এই কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারিটা হচ্ছে 30% কথা শোনানোর জন্য আমরা আগায় গেলাম, বাকি 70% কিন্তু হচ্ছে অডিও ভার্বাল থেরাপি, এবং এটা আমাদের ওসমানী মেডিকেলেই
আছে, এই ব্যবস্থাটা আমরা ওখানেই করেছি। শিডিউল অনুযায়ী আমরা তাদেরকে এই অডিও ভার্বাল থেরাপি দিয়ে থাকি। তাকে উসমানী মেডিকেলেই যোগাযোগ করতে হবে। থ্যাংক ইউ স্যার। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, স্যার যেটা বললেন যে ককলিয়ার ইমপ্ল্যান্ট কি বললেন, এটা যান্ত্রিক উপায়ে যে জন্মবধির থেকে শুরু করে মধ্য বয়স অথবা আরও বয়সী মানুষের এটা কথা না বলার অবস্থা হতে পারে। তো স্যার বললেন জন্মের পর থেকে 5 বছর বয়সী যারা যে সমস্ত বাচ্চাগুলো আছেন তাদের জন্য এটা সবচেয়ে বড় একটা সুযোগ। কাজেই যাদের সন্তান এইরকম সমস্যায় মানে যে আছেন তারা অবশ্যই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ককলিয়ার ইমপ্ল্যান্টের সহযোগিতা নেবেন, এই আশাবাদ আমরা ব্যক্ত করি। পাশাপাশি পরবর্তী পর্যায়ে যারা এরকম বধিরতার শিকার হয়েছেন তারাও আসবেন, কিন্তু এটাই মনে করা যাবে না। স্যার বললেন যে প্রাথমিক পর্যায়েই যে ইমপ্ল্যান্ট স্থাপন করলে কথা বলতে পারবেন, এর জন্য এক ধরনের থেরাপি আছে। এই থেরাপিটাও একমাত্র সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছে, যেটা ইএনটি বিভাগ বা হেড নেক সার্জারি বিভাগে যোগাযোগ করলে এই ব্যবস্থা করা যাবে। আচ্ছা, এখানে আমি যদি আরেকটু এড করতে চাই যে যেটা হলো এই অডিও ভার্বাল থেরাপিটা কিন্তু বেসিক্যালি ওই জন্মবধির শিশুদের জন্য কিন্তু প্রযোজ্য। যারা আগে কথা বলতে পারতেন তাদের ক্ষেত্রে কিন্তু অত অডিও ভার্বাল থেরাপি বেশি লাগে না, ওনারা কিন্তু ভালোভাবে স্বাভাবিকভাবে কথা বলতে পারবেন। এটাকে যদি আমি খুব জনসাধারণের উদ্দেশ্যে আমরা যদি এটাকে একটু সুন্দর করে বুঝায় বলি, এরকম ব্যাপারটা যে আপনার আমরা যদি এটাকে ককলিয়াটাকে রান্নাঘরের সাথে তুলনা করি, যে আমি বাইরে থেকে সব সদাই নিয়ে আসলাম, রান্নাঘরে সেটা প্রসেস হবে, আমরা খাবো। যদি রান্নাঘর অকার্যকর থাকে কোনো কারণে, হয়তো আপনার চুলা নাই, হয়তো মানুষ নাই, আপনি এটা করতে পারছেন না, তাহলে কিন্তু আপনি যতই বেশি বাজার থেকে কাঁচামাল নিয়ে আসেন না কেন লাভ নাই। আপনাকে প্রসেস করতে হবে। এবং তাহলে এই ক্ষেত্রে আমার খাওয়ার উপায় কি? অর্থাৎ আমরা তখন কি করি, আমরা প্রসেস ফুড অর্থাৎ রেস্টুরেন্ট থেকে তৈরি করা খাবার নিয়ে আসি, আমরা তখন রান্নাঘরকে বাইপাস করে খাইতে পারি। ঠিক এই ব্যাপারটা কিন্তু এখানে, অর্থাৎ আমরা যে শব্দটা তার কানে যাচ্ছে কিন্তু ককলিয়া তাকে ইলেকট্রিক্যাল ইম্পালসে পরিণত করতে পারছে না, প্রসেস করতে পারছে না, যে কারণে বাচ্চা শুনতে পায় না। এইটাকেই আমরা কি করি, এই প্রসেসিংটা আমরা বাইরে মেশিন দিয়ে করে দিয়ে আমরা এই ককলিয়াটাকে বাইপাস করে নার্ভকে আমরা স্টিমুলেট দিই এবং সেটা ব্রেইনে যায়, ব্রেইন থেকে আমরা শুনতে পারি। ধন্যবাদ স্যার। স্যার এর মানে এডিশনাল একটা এরই অংশ এই প্রশ্নেরই সাথে সাথে বলতেছে, আপনি এঞ্জেল নামে আমরা দেখি রাস্তাঘাটে বিভিন্ন, আপনার বেশ প্রচার আছে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায়, হাসপাতালেও, এবং আপনার একটা প্রতিষ্ঠান আছে, এটাও আমরা জানি। তো এই এঞ্জেল কি জিনিস এটা আমাদের একটু বলবেন? এটা তো অ্যাব্রিভিয়েশন, এটা সংক্ষিপ্ত শব্দ, এর বিস্তারিত কি বা পুরোটা কি, ফরমেশনটা কি, ফর্মটা কি? পাশাপাশি আপনি তো এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা জানি বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন, ধনীদের জন্য এক ধরনের কাজ করে থাকেন, সাশ্রয়ী মূল্যে তাদের সেবা দিয়ে থাকেন, গরিবদের জন্য ফ্রি দেন। আপনার জন্মদিবসে আমরা শুনেছি, দেখেছি যে বিভিন্ন প্রায় 1 মাস 2 মাস যাবত ফ্রি চিকিৎসা দিয়ে থাকেন এবং একটা নির্দিষ্ট পার্সেন্টে সবসময় আপনি দিয়ে থাকেন। এই যে মানবিক দিকগুলো আপনার মধ্যে আছে, যেটা সব চিকিৎসকদের মধ্যেই থাকা উচিত বলে আমি মনে করি। আর চিকিৎসক অবশ্যই মানবিক হতে হবে, হিউম্যানিটারি অ্যাটিটিউড শো করতে হবে। আপনার লেখালেখির মধ্যেও দেখি, আজকেও পত্রিকায় প্রকাশ পেয়েছে একটা, সেখানেও আমরা দেখলাম যে আপনার মানবিক দিকগুলো তুলে ধরা হয়েছে। তো স্যার আমাদের সবার উদ্দেশ্যে, শুধু দর্শক শ্রোতাদের না, চিকিৎসকদের উদ্দেশ্যে বলে আপনি এঞ্জেল বলতে কি বোঝান? আপনি সামাজিক সচেতন মানুষ, অন্য কিভাবে আপনার এই পদক্ষেপ বা আপনার এই প্রয়াসগুলো অন্যের মধ্যে জাগরিত হবে? আমি মনে করি যে আমি আসলে ডাক্তার হয়েছি, আল্লাহ আমাকে একটা নিয়ামত দান করেছেন, আমি অপারেশন করতে পারি। সুতরাং অনেক মানুষ আছেন যাদের অপারেশনটা প্রয়োজন কিন্তু উনি হয়তো টাকার অভাবে করতে পারছেন না। সেই ক্ষেত্রে আমি যেহেতু প্রতিষ্ঠান একটা আছে, আমি সহজেই ওনাদেরকে এই সার্ভিসটা দিতে পারি। তো এর আওতায় কিন্তু আমরা প্রত্যেক জাতীয় দিবসগুলোতে ইএনটির যে কোনো 10টা অপারেশন আমরা ফ্রি করছি। অর্থাৎ এই আর জন্মদিন উপলক্ষে যেটা বলছেন যে আমরা এখানে একটা স্লোগান দিয়েছি, আসুন জন্মদিনে ভালো কাজ করি। জি স্যার। তো এই স্লোগানে আমি উদ্বুদ্ধ করতে চাই যে আমরা অনেকেই অনেকভাবে জন্মদিনটা পালন করি, সেটা না করে আমি যে পেশায় আছি বা অন্য কোনো ভালো কাজ যদি আমি করতে, যেমন আমি একটা লোককে আমি একটা ঠেলা কিনে দিলাম, ও কাউকে একটা মানে হয়তো আইসক্রিমের একটা বক্স কিনে দিলাম, একটা রিক্সা দিয়ে দিলাম আমরা কয়েকজন মিলে, বা একা যদি পারা যায় তো হুইল চেয়ার দিলেন। হ্যাঁ, অর্থাৎ একটা মানুষ তার জীবিকার জন্য এটা সে মানে নিতে পারবে। যেহেতু আমি ডাক্তার, আমি সহজে ডাক্তার এটা করতে পারি, সেই হিসাবে আমি 10 জন প্রথমে শুরু করেছিলাম, এখন এইবার আমার কিন্তু 21 জনকে আমার করা লাগছে। যে কানের পর্দা জোড়া লাগানোর অপারেশন, সেটা শুধু
30 ডিসেম্বর আমরা করছি। আর জাতীয় দিবসগুলোতে আমরা যে কোনো অপারেশন, অর্থাৎ টনসিল অপারেশন, নাকের অপারেশন, গলার থাইরয়েড অপারেশন থেকে শুরু করে সবগুলোই কিন্তু আমরা ফ্রি করছি। এখানে আমি আরেকটু এড করতে চাই, সেটা হলো যে আমরা আমাদের এঞ্জেলের পক্ষ থেকে প্রত্যেক সপ্তাহে কিন্তু একটা ফ্রি অপারেশন করি এবং আরেকটা সার্জন চার্জ ফ্রি, অর্থাৎ প্রায় 50% অফের মতো এরকম অবস্থা আমরা এটা করে যাচ্ছি। এবং এইখানে আসতে হলে আমরা একটা ক্রাইটেরিয়া দিয়েছি, সেটা হচ্ছে ওই স্থানীয় মসজিদের ইমাম অথবা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের একটা প্রত্যয়নপত্র নিয়ে আসতে হয় যে উনি এই কাজ, এই অপারেশনটার জন্য উনি দরিদ্র, টাকা দিয়ে উনি করতে পারছেন না। আমরা কিন্তু এখানে দুইটা উদ্দেশ্য ছিল। একটা হলো আমি মনে করি, আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, বাংলাদেশের সবচেয়ে অবহেলিত শ্রেণী হচ্ছে ইমাম, যাদেরকে যে টাকা দেওয়া হয় শুধু চাল খাওয়া হইলো, ওনারা এই টাকা দিয়ে খাওয়ার কথা না। তো ওনারা এই সম্মানিত বোধ যদি একজন করেন আমার এই কাজের মাধ্যমে, সেটাই আমি সার্থকতা মনে করছি। এবং অন্য যারা আছেন তারা হয়তো মানে অন্য ধর্মাবলম্বীরা চাইলে ওনারা প্রধান শিক্ষকের কাছ থেকে, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে আসলেই কিন্তু আমরা ওনাদেরকে এনরোল করি এবং এইভাবেই কিন্তু আমরা অপারেশন করছি। তো আমি মনে করি যে এটা আল্লাহর একটা বিশেষ নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন এবং এই নিয়ামতের হক আদায় করা জরুরি। আমি এর উদ্দেশ্যেই মানে করছি যে আল্লাহ যদি আমাকে এইটার উসিলায় আমাকে নাজাত দান করেন আখিরাতে। এবং আমি আমার জুনিয়র এবং ডাক্তার ভাইদের আমি অনুরোধ করব, আমরা চাইলেই কিন্তু অনেক ভালো কাজ করতে পারি, করছিও অনেকে। হ্যাঁ, সুতরাং আমরা একজন মানুষ যদি আমাকে থেকে উদ্বুদ্ধ হয়, সেটাই হবে আমার সার্থকতা। আমরা এইভাবে মানে দুনিয়ার জন্য না, আমরা আখিরাতের জন্য, এই উদ্দেশ্যে আমরা এই ভালো কাজগুলো করব। এবং আমি মনে করি যে আপনি আরেকটা প্রশ্ন করেছেন, সেটা হলো যে অ্যাঞ্জেল মানে হচ্ছে আমরা 3টা নামের সম্মিলনে আমরা একটা এই ফাউন্ডেশন করেছি। এন মানে আমার নামের নাইম নামের অংশ, যে মানে আমার মা বেগম নূরজাহান থেকে যে, এবং এল হচ্ছে আমার বাবা আব্দুল লতিফের এল। এই 3টে নামের প্রথম অক্ষর নিয়ে আমরা এটা অ্যাঞ্জেল স্থাপন করেছি এবং এটা একটা সরকার নিবন্ধিত একটা ফাউন্ডেশন। যদিও সরকারি কোনো অর্থায়ন এখনো আমি পাই নাই, হয়তো যে কোনো কারণেই হোক আমি ওই লাইনে হাঁটতে পারি না। তো আমি আমার ব্যক্তিগত উদ্যোগেই আমি এগুলো করছি এবং আমি বিত্তবানদের মানে আমি যেটা আহ্বান জানাতে চাই যে আমি অপারেশন করে দিব, তারপরেও কিন্তু অনেক মানুষের অনেক ওষুধ লাগে। হ্যাঁ, তারপরে অনেকে আছে হয়তো বা ওই যেটা আমরা বললাম সার্জন চার্জ ফ্রি, সেই অপারেশনটা করার জন্য যদি কোনো বিত্তবানের উদ্দেশ্য থাকে বা উনি ইচ্ছা পোষণ করেন যে না আমি এটা করতে চাই বা করতে পারবো, আমরা ওই রুগীকে আপনার কাছে পাঠিয়ে দিব। আমাদেরকে কোনো টাকা দেওয়ার দরকার নাই, আপনি ওই রুগীকে টাকা দিবেন ওনার যেটা প্রয়োজন লাগে। তাহলে আপনারা অবশ্যই নির্দ্বিধায় আমাদের এঞ্জেল ফাউন্ডেশন বা এঞ্জেল ইএনটি সেন্টারে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের জন্য আপনি যে এই নাম্বারটা ব্যবহার করতে পারেন 01767228844। এই নাম্বারে যোগাযোগ করে আমরা রুগী আপনার কাছে পাঠিয়ে দিব। যারা গরিব মানুষ ওনারা হয়তো আপনার এই অল্প টাকা পাইলে আমরাও আমাদের সহযোগিতা করে ওনাকে সাহায্য করতে পারি। আমাদেরকে কোনো টাকা দেওয়ার দরকার নাই, রুগীদেরকে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সিলেটের ডাক মাল্টিমিডিয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের নিয়মিত আয়োজন আপনার স্বাস্থ্য, আমাদের আজকের যে অতিথি কথা শুনলেন, আশা করি ওনার যে উপদেশ, ওনার যে চিকিৎসা বিষয়ক যে সহমর্মিতা এবং সহযোগিতার যে দিকগুলো উদ্ভাসিত হয়ে গেল বিভিন্ন ওই কথার মাধ্যমে, পাশাপাশি ওনার যে প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের মাধ্যমে উনি যে সেবা দান করেন, আল্লাহ ওনাকে কামিয়াব করুক, দীর্ঘজীবী করুক, আমাদের দেশ আরও উন্নততর পর্যায়ে যাকেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবার সালাম, শ্রেয়াশিস এবং শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ। এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন।